দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা হয়ে গেছে। কিছুদিনের মধ্যে তোমরা তোমাদের ফলাফল জেনে যাবে। ফার্স্ট টার্মের যেটা সিলেবাস, আমরা যেটুকু সময় পেয়েছি সেই সময়ের মধ্যে যা সিলেবাস কভার করেছি, তার পরবর্তী আমাদের সেকেন্ড টার্মের যেটা সিলেবাস এবং পাটিগণিতের মধ্যে যদি দেখা যায়, সেকেন্ড টার্মে আমাদের পাটিগণিত থেকে আছে চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ থেকে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা শিখেছি সরল সুদ। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এই দুই ধরনের সুদের মধ্যে কি পার্থক্য? আমরা এর আগে যেটা সরল সুদ শিখেছি, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ আলোচনা করব। চক্রবৃদ্ধি সুদ শেখার আগে আমরা একটু সরল সুদের প্রতি আলোকপাত করি। সরল সুদটা কি? ধরে নাও তো সরল সুদ, সরল সুদটা কি? ধরে নাও বছরের শুরুতে আমরা ব্যাংকে 1 লক্ষ টাকা রাখি। বছরের শুরুতে 1 লক্ষ টাকা আমরা জমা করব। যে টাকাটা ব্যাংকে জমা করলাম সেটাকে বলা হয় মূলধন। 1 বছর পরে আমার এই টাকাটা কিছুটা বাড়বে, অর্থাৎ ব্যাংক আমাকে সুদ দেবে, ইন্টারেস্ট। কত টাকা বাড়বে? এক বছর পর। তাহলে ব্যাংক যদি আমাকে 10% হারে সুদ দেয়, তাহলে 1 বছর পরে আমি সুদ হিসেবে পাবো PRT/100। আমাদের সূত্র হচ্ছে PRT/100। তাহলে এটা হলো সূত্র PRT/100। তাহলে 1 বছরের সুদটা পাবো। 0 0 কেটে গেল, তাহলে 10,000। তাহলে 1 বছরে ব্যাংক আমাকে 10,000 টাকা সুদ দেবে। তাহলে আমি মূলধন হিসেবে রেখেছিলাম 1 লক্ষ টাকা। 1 বছর পরে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে 10,000 টাকা। তাহলে 1 বছর পরে আমার যদি সুদ এবং আসল দুটো মিলাইতে কত হবে? 1,10,000। যদি আমি এই টাকাটা 1 লক্ষ টাকাটা যদি 1 বছর রাখলাম, তারপরে আবার পরের বছরও আমি রাখছি, অর্থাৎ 2 বছর। 1 লক্ষ টাকাটা আমি ব্যাংকে 2 বছর যদি রাখি, তাহলে তার পরের বছর দ্বিতীয় বছরে আমাকে ব্যাংক সুদ দেবে। কি হারে? ওই একই রকম সূত্র, PRT/100। আমি 1 লক্ষ টাকা ব্যাংকে রেখেছি, এই টাকার উপর আমাকে ব্যাংক আবার সুদ দেবে, PRT/100। তাহলে আবার ওই 10,000 টাকা সুদ দেবে। তাহলে দ্বিতীয় বছর আমি ব্যাংকে 1 লক্ষ টাকা, অর্থাৎ প্রথমে আমি যে টাকাটা রেখেছিলাম, ব্যাংক আমাকে 1 বছর পরে, 2 বছর পর, 3 বছর পর, অর্থাৎ প্রত্যেক বছর 10,000 টাকা করে সুদ দেবে। তাহলে এই যে সুদটা পেলাম, এটাকে বলা হয় সরল সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি? চক্রবৃদ্ধি সুদটা কি সেটা একটু আমরা দেখব। তাহলে চক্রবৃদ্ধি সুদ
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ধরে নাও আমি একটা ব্যাংকে 1,00,000 টাকা অর্থাৎ বছরের শুরুতে 1,00,000 টাকা রাখলাম। বছরের শুরুতে আমি একটা ব্যাংকে 1,00,000 টাকা রাখলাম। এবার 1 বছর পরে ব্যাংক আমাকে সুদ দেবে। তাহলে সুদ দেবে কত? P/100 তো 10,000 টাকা। একই রকম সূত্রের সাহায্যে আমরা যদি নির্ণয় করি তাহলে 1 বছরে ব্যাংক আমাকে এটা টাকাটা সুদ দেবে। তাহলে 1 বছরে 10,000 টাকা সুদ দিবে। দ্বিতীয় বছরে ব্যাংক আমাকে কত টাকা সুদ দেবে? দ্বিতীয় বছরের ক্ষেত্রে এবার এখানে হিসাবটা করা হয়। আমি প্রথমেই অর্থাৎ বছরের শুরুতে দেখেছিলাম 1,00,000 টাকা। 1 বছর পরে ব্যাংক আমাকে 10,000 টাকা সুদ দিল। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার আসল অর্থাৎ আসলের পরিমাণটা বেড়ে যাবে। আমি দেখেছিলাম কত? 1,00,000 টাকা। আবার 10,000 টাকা আমাকে ব্যাংক সুদ দিল। আমার হলো কত? 1,10,000। তাহলে এই যে 1,10,000, এই 1,10,000 টাকার উপর ব্যাংক আমাকে সুদ দেবে। তাহলে দ্বিতীয় বছরে কত টাকা সুদ পাবো? এটা হচ্ছে পি। তাহলে P/100। আর একবার বলি, 1,00,000 টাকা রেখেছিলাম। 1 বছর পরে আমি ব্যাংক থেকে আমি সুদ হিসেবে 10,000 টাকা পেলাম। তাহলে 1 বছর পরে আমার টাকা হলো কত? 1,00,000 প্লাস 10,000। এই দুটো টাকা মিলিয়ে 1,10,000। তাহলে দ্বিতীয় বছরে ব্যাংক আমাকে এই টাকার উপর সুদ দেবে। তাহলে কাটাকাটি কি? তাহলে 11,000। তাহলে দ্বিতীয় বছরে সুদ হিসেবে পেলাম 11,000 টাকা। আগের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছিল? প্রাথমিক অবস্থায় আমি ব্যাংকে যে টাকাটা রেখেছিলাম তার উপর ব্যাংক আমাকে সুদ দিত। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছরে আমি যে টাকাটা ইন্টারেস্ট অর্থাৎ সুদ হিসেবে পাচ্ছি সেই টাকাটা আসলের সাথে যোগ হবে। তার পরবর্তীতে সেই যোগ হওয়ার টাকার উপর আমি সুদ হিসাবে বা সুদ পাবো। তাই এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আর আগের ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা বুঝতে পারবো। আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদটা যদি জানতে হয় তো প্রথমে আমাকে বেশ কয়েকটা সূত্র জানতে হবে। এই সূত্রগুলো তোমরা একটু প্রত্যেকে খাতায় তুলে নাও। তাহলে চক্রবৃদ্ধি সুদ, এখানে যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে সেই সূত্রগুলো হলো টি বছরের সরল সুদ। এটা আমরা এর আগে শিখেছি। সরল সুদ অর্থাৎ টি সময়ের জন্য আমি ব্যাংকে পি পরিমাণ টাকা যদি রাখি, ব্যাংক যদি আমাকে R% হারে সুদ দেয় তাহলে আমি টি সময়ে বা টি বছরে P/100 এই টাকা হিসাবে সুদ পাবো। যদি n বছর আমি কিছু পরিমাণ টাকা অর্থাৎ পি পরিমাণ টাকা যদি ব্যাংকে রাখি তাহলে ব্যাংক আমাকে সুদ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল। সমূল চক্রবৃদ্ধি মানে হলো সুদ প্লাস আসল। অর্থাৎ n বছর যদি ব্যাংকে কিছু পরিমাণ টাকা অর্থাৎ পি পরিমাণ টাকা যদি রাখি, ব্যাংক আমাকে R% হারে সুদ দিচ্ছে, তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে P/1 + R/100⁴n। যেখানে পি যে পরিমাণ টাকাটা ব্যাংকে রাখলাম, আর হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার, n হচ্ছে সময় অর্থাৎ বছর। এখানে n বছরের জন্য। এবার কোনো ব্যাংক আমাকে 1 বছর অন্তর সুদ দিচ্ছে না, আমাকে যদি 6 মাস অন্তর অন্তর যদি চক্রবৃদ্ধি সুদ দেয়, অর্থাৎ 6 মাস পরপর যদি আমার আসলের পরিমাণটা বাড়ে, অর্থাৎ 6 মাস আমি যে পরিমাণ টাকা সুদ হিসাবে পেলাম আর যে পরিমাণ টাকা জমা রেখেছিলাম, তাহলে জমা প্লাস সুদ এই দুটো যদি আমি 6 মাস অন্তর অন্তর যদি আমার আসলের পরিমাণটা বাড়ে, তাহলে 6 মাস অন্তর n বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল। তাহলে সূত্র হলো P/1 + R/2/100⁴n। একটু ভালো করে খেয়াল রাখবা, পাওয়ারটা হচ্ছে 2n, এখানে হবে R/2। কোনো ব্যাংক যদি আমাকে 4 মাস অন্তর অর্থাৎ 4 মাস পর পর আমার আসলের পরিমাণটা বাড়ছে, তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি
হবে পি ইন্টু 1+r/3/100⁻3n, এই টাকা। 3 মাস অন্তর যদি হয় তাহলে হবে পি ইন্টু 1+r/4/100⁴n। তাহলে এই যে সূত্রগুলো শিখলাম, অর্থাৎ কোনো ক্ষেত্রে হয়তো 3 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেবে, 6 মাস অন্তর দিতে পারে, 4 মাস অন্তর দিতে পারে, 1 বছর অন্তর দিতে পারে। এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ টাকা আমরা ব্যাংক থেকে পাবো, সবল চক্রবৃদ্ধি পাবো, সেই সমস্ত নির্ণয়ের এই হলো সূত্র। এবার লাস্টে আমাদের 6 নম্বরে যে সূত্রটা আছে সেটা দেখো। কোনো ক্ষেত্রে এরকম হতে পারে, প্রথম বছর আমি ব্যাংকে একটা পরিমাণ টাকা রেখেছি, পি পরিমাণ টাকা রেখেছি, প্রথম বছর ব্যাংক আমাকে R1% হারে সুদ দিল। দ্বিতীয় বছর বার্ষিক সুদের হারটা পরিবর্তন হলো, অর্থাৎ R দিল। তৃতীয় বছর যদি বার্ষিক সুদের হার আবার পরিবর্তন হয়, অর্থাৎ কি পাচ্ছি, প্রত্যেক বছর বার্ষিক সুদের হার যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমাদের সমল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র হলো পি ইন্টু 1+r1/100 ইন্টু 1+r2/100 ইন্টু 1+r3/100। অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা সমল চক্রবৃদ্ধি নির্ণয় করব। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদে, এই চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারে যে সমস্ত সূত্রগুলো ছিল সেই সমস্ত সূত্রগুলো আমরা আলোকপাত করলাম। এই সূত্রগুলো তোমরা সুন্দর করে রাখবে এবং প্রতিটা মুহূর্তে কাজে লাগবে। এবং সূত্রগুলো যদি আমাদের জানা থাকে, আমাদের এখানে যে সমস্ত সমস্যা আছে সেগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারব। তাহলে আমরা এবার চক্রবৃদ্ধি সুদ থেকে যে সমস্ত সমস্যাগুলো আছে সেখান থেকে সমস্যাগুলো আলোচনা। তো তোমরা প্রত্যেকে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ বইয়ের 112 পাতা কোষে দেখি 6.1 এটা খুলো। 1 নম্বরে যে সমস্যাটা আছে প্রত্যেকে ভালো করে পড়ো। কি বলছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসেব করে লিখি। তাহলে 2 বছর শেষে সুদে আসলে মানে সমূল চক্রবৃদ্ধি। তাহলে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা আমরা নির্ণয় করবো। এখানে আমাদের পি দেওয়া আছে 1 নম্বর, এখানে আসল পি ইকুয়াল টু 5,000 টাকা। অর্থাৎ আমি ব্যাংকে 5,000 টাকা রাখলাম। বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার 8.5%। ব্যাংকে রেখেছি 5,000 টাকা। কত সময়ের জন্য রাখলাম? n ইকুয়াল টু 2 বছর। তাহলে 5,000 টাকা ব্যাংকে যদি রাখি, ব্যাংক আমাকে 8.5% হারে সুদ দেয়, তাহলে 2 বছর পরে আমি সুদে আসলে কত টাকা পাবো সেটা আমরা নির্ণয় করব। আমাদের সূত্র জানা আছে, আমরা সূত্র শিখলাম 2 নম্বরে। n বছরে একটু আগে আমরা শিখলাম যে আমাকে ব্যাংক যদি 1 বছর অন্তর চক্রবৃদ্ধি সুদ দেয়, তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে p ইন্টু 1+r/100⁴n টাকা। এখানে আমাদের 2 বছরে, তাহলে 2 বছরে সুদে আসল বা সুদ আসল, তাহলে 2 বছরে সুদ আসল সমান সমান
সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এই টাকা। এবার এখানে পি জানা আছে, আর এর মান দেওয়া আছে, n সমান 2, এগুলো বসিয়ে দেবো। এগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার। 5000 টাকা 1 প্লাস 8.5 বাই 100 টু দি পাওয়ার। তাহলে লব যদি আমরা যোগ করি, লব যোগ করলে 108.5 বাই 100 তার স্কয়ার, এটা আমরা পাবো। ইকুয়াল টু এটাকে লিখতে পারি স্কয়ার আছে, তাহলে 108.5 ইন্টু 108.5 বাই 100 ইন্টু 100, যেহেতু স্কয়ার আছে। 5000 ছিল, এটা বসে গেছে। দেখো একটা শূন্য একটা শূন্য, এটা শূন্য এটা শূন্য, দুটো করে শূন্য কেটে গেল। আর একটা শূন্য কাটবে, এটার সঙ্গে এটা, নিচে 10 থাকছে, 10 থাকুক। এবার উপরে যে গুণগুলো আছে সেই গুণটা করে নাও, গুণ করে দেখবে। তাহলে আমরা গুণ করলে পেয়ে যাব 5886, 5886.1.3 টাকা বাই, উপরে একটা গুণ করলে আমরা পাবো এই, এখানে যে সংখ্যাটা এসছে এটা বাই 10 আছে, 10 বসে গেল, একটা ঘর দশমিক সরবে, 125 হবে। এবার এক ঘর দশমিক সরবে, এখানে বাই 10 আছে যেহেতু, তাহলে 5886.125 এত টাকা। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা পাবো। এবার আমরা দশমিকের পর যদি দুটো ঘর নিই, তো দুটো ঘর নিলে লাস্টেরটা বাদ দেবো, তাহলে 5886.1 এত টাকা। তাহলে আমাদের বলেছিল আমরা 2 বছরে সুদে আসলে কত টাকা পাবো। তাহলে 2 বছরে সুদে আসলে 5886.13 টাকা পাবো। এরপরে আমরা চলে আসবো তার 2 নম্বরটা। আচ্ছা, 2 নম্বরটা যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে একেবারে সেম। আমাদের এখানে ছিল 2 বছরের জন্য। 2 নম্বরে দেখো 5000 টাকা ব্যাংকে রাখছে 8% হারে 3 বছরে। 3 বছরে সব কিছু দেওয়া আছে আমাদের। পি এর মান বলা আছে 5000, হ্যাঁ, এখানে আর এর মান বলা আছে 8% আর এন সমান 3। এই মানগুলো আমরা এখানে এই সূত্রে বসিয়ে দেবো। যদি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 2 নম্বরটা একেবারে সেম, 2 নম্বরটা তোমাদের বাড়ির কাছে থাকবে। এবার চলে আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বরটা কি বলছে প্রত্যেকে ভালো করে পড়ো। 3 নম্বর বলছে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন।
গৌতম বাবু 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসেব করে লিখি। 2 বছরের পরে অর্থাৎ 2 বছর পরে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হিসেবে দেবেন, অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি সুদ এর আগে আমরা যে অঙ্কটা করলাম, এর আগে আমরা নির্ণয় করলাম সুদ আসল, এখানে আমাকে নির্ণয় করতে হবে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদ আসল থেকে সুদ বাদ দিয়ে দেবো, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলেই চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। এখানে আমাদের দেওয়া আছে আসল সমান সমান 2000 টাকা। তাহলে আসল 2000 টাকা, বার্ষিক সুদের হার 6%, n সমান সমান 2 বছর। তাহলে 2 বছরে কেবল চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছরের সবল চক্রবৃদ্ধি আমরা জানি p × 1 + r/100 টু দি পাওয়ার 2। এটা হলো 2 বছরের সবল চক্রবৃদ্ধি। এখান থেকে আসল বাদ দেবো, আসল কত p, তাহলে মাইনাস p। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার মানগুলো বসিয়ে দিই। আমাদের প্রত্যেকটা সবকিছু মান দেওয়া আছে। p 2000, r 6%, n 2 বছর। তাহলে সব মানগুলো দেওয়া আছে, আমরা এই মানটা এখানে বসিয়ে দেব। 2000 পয়েন্ট প্লাস p r n, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন 2000 × 106 গুণিত 106/100 গুণিত 100 মাইনাস 2000। এটা কেটে গেল, এটা কেটে গেল, একটা শূন্য থাকছে। এবার এটা গুণ করব, এখানে 2 106 106, এটা গুণ করব, গুণ করে আমরা যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে, এটা যদি গুণ করি, গুণ করলে পাবো 22,472, 22,472/10 মাইনাস 2000। উপরের গুণগুলো করি, তাহলে গুণ করে আমরা এটা পেয়ে যাবো। এবার নিচে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করলে একটা ঘর দশমিক বাম দিকে সরবে। তাহলে পেয়ে গেলাম 2247.2 মাইনাস, দুটো যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 247.2 এত টাকা। তাহলে 247.2 টাকা এই হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের এখানে যাওয়া ছিল আসল, বার্ষিক সুদের হার n সমান সমান 2 বছর। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমরা হিসাব করলাম। এবার তোমরা যদি চলে আসো তার পরের অঙ্কটা দেখো, 4 নম্বর। 4 নম্বরে যে সমস্যাটা আছে একটু ভালো করে পড়ো। 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে আমরা এখানে 2 বছরের নির্ণয় করলাম, আমাদের বলেছে 4 নম্বরে 3 বছরের।
তাহলে 3 বছরে একই রকম n সমান সমান 3 হবে, বার্ষিক সুদের হার r সমান সমান 9%, আর আসল সমান সমান 30,000 টাকা। তাহলে এই সমস্ত মান দেওয়া আছে, আমরা এই মানগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। আজকে আমাদের এখান পর্যন্তই থাকবে। তার আগে আমরা বাড়ির কাজটা দেব। তাহলে প্রত্যেকে তোমাদের বাড়ির কাজটা প্রত্যেকে লিখে নাও। তাহলে বাড়ির কাজ থাকছে কোষে দেখি থেকে 2 এবং 4। এবার চলে আসবো প্রয়োগে একই রকম যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমাদের বাড়িতে করতে হবে, যেভাবে করালাম সেভাবেই করবে। প্রয়োগ 1, 2, 3, 4। তাহলে প্রয়োগ থেকে 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক একদম একই রকম। তাহলে প্রয়োগ থেকে 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবা, আর কোষে দেখি থেকে 2, 4 এগুলো হচ্ছে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার। আজকে আমাদের ক্লাস এখান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। পরের দিন আমাদের পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।